কি ব্যাপার? আমি কতবার বৌদিকে বলেছি আমি ঘুম থেকে ওঠার আগে যেন আমার রুমে চা চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত বৌদি আমার রুমে চা রেখে গেল না কেন? আজকে আমি বৌদিকে ভালো মতো কথা শোনানোর সুযোগ পেয়েই গেছি। যাই, বৌদি কি করছে গিয়ে দেখি। এই বলে নন্দিনী বিছানা থেকে উঠে তার বৌদির কাছে যায়। আর তখন নন্দিনী দেখে যে তার বৌদি সোনালী রান্নাঘরে তার জন্য খাবার বানাচ্ছে। কি ব্যাপার বৌদি, তোমাকে আর কতবার বলতে হবে? তুমি আমার কোনো কথাই শুনবে না, তাই তো? আমি জানি তুমি এসব কিছু ইচ্ছে করেই করো, যাতে আমি রেগে যাই, তাই তো? দেখো বৌদি, যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন কিন্তু তোমাকে আমার কথা মতো চলতেই হবে। এই তো নন্দিনী, আমি তো তোমার জন্যই চা বানাচ্ছি, তোমার রুমে নিয়ে যাব বলে। আসলে দেখো না, সবাইকে চা দিতে গিয়ে আমার দেরি হয়ে গেল, প্লিজ তুমি কিছু মনে করো না। এই বলে সোনালী তাড়াহুড়ো করে তার ননদের জন্য চা তৈরি করতে থাকে, কিন্তু নন্দিনী তার বৌদির উপর রেগে একেবারে ফুলে ওঠে। তুমি কোনোদিনও শোধরাবে না বলো? তুমি যাকে ইচ্ছা চা দাও না কেন, যা পারো করো, কিন্তু হ্যাঁ, আমাকে চা দিয়ে এসে তারপর তুমি যা পারবে করবে, ঠিক আছে? দুবার যদি আর তোমাকে বলতে হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে এই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই, তুই কাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস ওটা তোর বৌদি? তুই তোর বৌদির সঙ্গে এরকম ব্যবহার করছিস, এটা যদি তোর দাদা দেখতে পায় তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বিদায় করবে। মা, দাদা কবে আসবে তবেই তো জানতে পারবে। দাদা তো এখন আসবেও না, আর জানতেও পারবে না। আর দাদা আসলে আমি বলে দেব বৌদি অন্যজনের সঙ্গে পালিয়ে গেছে, আর দাদা তো আমার কথা বিশ্বাস করেই নেবে, তাই না? দেখো নন্দিনী, দয়া করে তুমি আমার উপর আর অত্যাচার করো না। যেদিন থেকেই বাড়িতে এসেছি সেদিন থেকে তুমি আমাকে মিথ্যা বদনামে ডুবিয়ে রেখেছো। আমি তো কোনো কিছুই করিনি, আমি সবসময় তোমার কথা মতোই তো চলি, তবুও তোমার মন ভরে না। এতে আমার কি দোষ বলো? দেখেছো মা, তোমার বৌমার মুখে কত বড় বড় কথা। এই জন্যই আমি বলেছিলাম এই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করো না। যেই দেখেছে আমার দাদার অনেক টাকা, অমনি তো আমার দাদার গলায় ঝুলে পড়েছে। নন্দিনীর এই কথা শুনে সোনালীর খুবই খারাপ লাগে, কিন্তু সে কোনো কথা বলতে পারে না, কারণ সোনালী যদি এখন কোনো কথা বলে তাহলে তার ননদ তাকে মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর সেই জন্য সোনালী তার একমাত্র ননদকে কোনো কিছুই বলতে পারত না। নন্দিনী ছিল সেই বাড়ির একমাত্র মেয়ে, যাকে তার পরিবারের সকলেই খুবই ভালোবাসতো। আর সেই জন্যই নন্দিনী সকলের মাথায় উঠে নাচানাচি করত, কিন্তু তবুও তাকে কেউ কিছু বলতে পারত না। আর নন্দিনীর দাদা সঞ্জয় সবসময় কাজের ব্যস্ততার মধ্যে নতুন নতুন শহরে ঘোরাফেরা করত, সে বাড়িতে থাকার সময়ও পেত না। আর সঞ্জয় তার বোনকে খুবই ভালোবাসতো, এমনকি সে তার বোনের সব কথা বিশ্বাসও করত। আর ঠিক সেই জন্যই সোনালী তার ননদকে কোনো কিছুই বলতে পারত না। এভাবেই কিছুদিন কাটে। একদিন, আচ্ছা মা, আজকে আপনি কি খাবেন? আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই রান্না করব। তুমি তো জানো আমার পছন্দ সম্পূর্ণ আলাদা, আমি মডার্ন খাবার খাবো। এই বাড়িতে আমি যেটা খাবো সেটাই রান্না হবে। বৌদি, তুমি আমার জন্য পাস্তা, নুডলস আর স্যান্ডউইচ বানাবে, আর হ্যাঁ, সেই সাথে আমার জন্য পিৎজা আর বার্গারও অর্ডার করে দেবে। কিন্তু তুই তো এসব খাবার খাবি, আমরা তো আর তোর মডার্ন খাবার খাবো না। তাহলে আমরা কি সারাদিন না খেয়ে থাকবো? বৌমা, তুমি বরং আমাদের জন্য রান্না করো, আর শুধু নন্দিনীর মতো করে তুমি ওই পাস্তা, নুডলস যা ইচ্ছা বানিয়ে দাও। তুমিও না মা, সত্যি দেখো, আজকে আমি এখানে আছি বলে বৌদি কিন্তু তোমাকে এখন ভালো ভালো খাবার রান্না করে দিচ্ছে। আর আমি যদি এখানে না থাকি কিংবা বৌদিকে এরকম ভাবে কথা না শোনাই, তাহলে দেখবে তোমার বৌমা হয়তো তোমাকে খাবারই খেতে দেবে না। তুমি এসব কি বলছো নন্দিনী? মা দেখুন, আমি আপনাকে কেন খাবার খেতে দেব না? আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, আর আমি আপনাদেরকে দেখবো না? এটা কি হতে পারে? বৌমা, নন্দিনী, দয়া করে তোরা দুজনেই চুপ কর। আর বৌমা, তুমি নন্দিনীর পছন্দ মতো খাবার বানিয়ে দাও, আর আমাকে আমার মতো করে খাবার রান্না করে দাও। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। অঞ্জলি দেবীর কথা মতো তার বৌমা রান্নাঘরে রান্না করতে চলে যায়, কিন্তু নন্দিনী তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রাগ দেখাতে থাকে। তাই সে রান্নাঘরে গিয়ে তার বৌদিকে বিরক্ত করে। দেখো নন্দিনী, তুমি বাইরে গিয়ে বসো না, আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। এভাবে আমার হাতের কাছে এসে ডিস্টার্ব করলে আমি কিভাবে রান্না করব? ও, আমি রান্নাঘরে আছি বলে তোমার অসুবিধা হচ্ছে? বুঝতে পেরেছি, তার মানে তুমি আমাকে এই বাড়িতে সহ্য করতে পারো না, তাই তো? সেই জন্য আজকে আমি রান্নাঘরে আছি বলে তোমার ডিস্টার্ব হচ্ছে। আমি এভাবে কিছু বলতে চাইনি নন্দিনী, তুমি তো তাড়াতাড়ি খাবার চাইছো, সেই জন্য আমি তাড়াতাড়ি কাজ করছি, যাতে তোমাকে খাবারটা তাড়াতাড়ি দিতে পারি। আর তোমার খাবার বানানোর পর আমাকে তো আমাদের জন্য খাবার রান্না করতে হবে।
এই বলে সোনালি তাড়াহুড়ো করে তার ননদের জন্য খাবার রান্না করতে থাকে। আর সোনালি যখন নুডলস বানানোর জন্য জল গরম করে তখন নন্দিনী ইচ্ছা করে তার বৌদির হাতে গরম জল ঢেলে দেয়। আহ উফ, বাবারি বাবা, নন্দিনী তুমি এটা কি করলে? আমার হাতটা তো পুড়ে গেল। উফ, সরি সরি বৌদি, আসলে আমি না বুঝতেই পারিনি যে এটা গরম জল ছিল। আই এম সো সরি। এই বলে নন্দিনী রান্নাঘর থেকে চলে যায়। আসলে নন্দিনী এরকমই একটা সুযোগ খুঁজছিল যাতে সে তার বৌদিকে কোনোভাবে অত্যাচার করতে পারে। এই বাড়িতে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমি এদেরকে যত ভালোবাসি তত এরা আমার উপর অত্যাচার করে। আমি তো এখন পুরো স্পষ্টভাবে বুঝতে পারলাম নন্দিনী ইচ্ছে করে আমার হাতে গরম জল ঢেলে দিল, কিন্তু নন্দিনী ভাবছে আমি বুঝতে পারিনি। আমি এই কথাটা অবশ্যই সঞ্জয়কে বলবো। এমনই ভাবনা চিন্তা করতে করতে সোনালি তার রান্না বান্না শেষ করে এবং সবাইকে খাবার পরিবেশন করে দেয়। দেখতে দেখতে রাত হয়ে আসে আর সোনালি চুপি চুপি রাত্রিবেলা সঞ্জয়কে ফোন করে। হ্যালো সঞ্জয়, আমি এখানে থাকতে পারছি না, তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলো। কেন সোনালি, তুমি তো আমাদের বাড়িতেই আছো, তুমি ওখানে কেন থাকতে পারছো না? তোমার কিসের এত অসুবিধা হচ্ছে বলো তো? আমি তোমাকে এই অসুবিধার কথা বলে বোঝাতে পারবো না, কারণ আমি যদি কিছু বলি তাহলে তুমি হয়তো বিশ্বাস করবে না। তুমি কোনো মতেই বিশ্বাস করতে পারবে না সঞ্জয়। আর তুমি যদি এই ব্যাপারটা জানো তাহলে হয়তো তুমি আমার উপরেই রাগ দেখাবে। তাই আমি তোমাকে কিছু জানাতে চাই না, তবে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো সঞ্জয়। আমি তোমাকে ওখান থেকে কিভাবে নিয়ে চলে আসতে পারি? ওখানে আমার মা, বোন, পরিবার সবাই আছে। আর তাছাড়া আমি তো কিছুদিন পরেই যাচ্ছি, তুমি চিন্তা করো না। আর আমাকে আর পরে এই শহরে আসতেও হবে না, আমি ওখানে থেকেই কাজ করব। ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। এই বলে সোনালি ফোন রেখে দেয়। কিন্তু রাত্রিবেলা নন্দিনী তার বৌদির উপর অত্যাচার করার জন্য সোনালির ঘরে চলে আসে। বৌদি দেখো না, আমার পা হাত পা খুব যন্ত্রণা করছে, তুমি একটু আমার পায়ে তেল মালিশ করে দাও তো। ঠিক আছে নন্দিনী, তুমি আমার বিছানাতে শুয়ে পড়ো, আমি তোমার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। এই শুনে নন্দিনী তার বৌদির বিছানাতে আরাম করে শুয়ে পড়ে। আর সারা রাত ধরে বসে বসে সোনালি তার ননদের হাত পা মালিশ করে দিতে থাকে। অন্যদিকে নন্দিনী বেশ আরাম করে ঘুম দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আবার সোনালি সঞ্জয়কে ফোন করে বলে, তুমি কবে আসবে বলো তো সঞ্জয়? আমি তোমাকে কতবার বললাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি এই অত্যাচার আর কিছুতেই সহ্য করতে পারছি না। নন্দিনী, তুমি কি অত্যাচারের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। তোমার বোন নন্দিনী আমার উপর খুব অত্যাচার করে। আমাকে সারা রাত ধরে জাগিয়ে রাখে, ও আমার রুমেই থাকে। আর আমাকে সারা রাত বসে বসে ওর হাত পা টিপে দিতে হয়। সারাদিন বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে রাত্রিবেলা আমি ঠিকমতো ঘুমাতেও পারি না, শুধুমাত্র তোমার বোনের জন্য। সোনালির মুখে এমন কথা সঞ্জয় কিছুতেই বিশ্বাস করতে চায় না, কারণ সে মনে করে তার বোন এরকম অত্যাচারী কিছুতেই হতে পারে না। তাই সঞ্জয় সোনালিকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সোনালি, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি আমার বোনের নামে কি উল্টাপাল্টা কথা বলছো? দেখো সোনালি, আমি জানি আমার বোন একটু জেদি, কিন্তু অতটাও তো খারাপ নয়। আর তাছাড়া তোমাকে যখন আমাদের বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম তখন নন্দিনী তো সবচেয়ে বেশি খুশি হয়েছিল। তুমি আমার কথা বিশ্বাস করবে না, এটা আমি খুব ভালো করেই জানতাম। তাই জন্যই তো আমি তোমাকে তাড়াতাড়ি এখানে আসার কথা বলছি। তোমার সামনে তোমার বোন আমার উপর কোনো অত্যাচার করবে না, আর আমি তখন ওই কটা দিন আরাম করে থাকতে পারবো। আর তা না হলে আমি তোমার সঙ্গে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দুদিন পর, বাড়ির কাউকে কোনো কিছু বলতে হবে না। এই বলে সঞ্জয় ফোন রেখে দেয়। দেখতে দেখতে সেই দিনটা কোনো মতে কাটে। আর পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় আবার নন্দিনীর অত্যাচার। বৌদি এই নাও, আমার জুতাটা পালিশ করে দাও। আর হ্যাঁ, এই একটাই জুতা পালিশ করো না, আরো অনেক জুতা আছে আমার, সব জুতাগুলোই কিন্তু পালিশ করতে হবে। ঠিক আছে, আমি তোমার সবকটা জুতাই পালিশ করে দেব আর ভালো করে মুছে রেখে দেব। এই বলে সোনালি নন্দিনীর সমস্ত জুতাগুলো পালিশ করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরবেলা সোনালি রান্নাবান্না শেষ করে স্নান করতে যাবে এমন সময়, বৌদি আমি বাথরুমে আমার জামা কাপড়গুলো রেখে এসেছি, তুমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিও। আর হ্যাঁ, ভালো করে পরিষ্কার হয় যেন। আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে সোনালি নন্দিনী জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে দেয়। আর এভাবেই সমস্ত কাজকর্ম শেষ করতে করতে প্রায় বেলা 3টে বেজে যায়। বৌমা, তুমি তাহলে কখন খাবার খাবে? দেখো এত বেলা হয়ে গেল, তুমি এবার কিছু খেয়ে নাও, তুমি তো সকাল থেকেই কিছু খাওনি। হ্যাঁ মা, এই তো আমি এবার খাবো। এই বলে সোনালি যখন টেবিলে খাবার খেতে বসে তখন সেখানে নন্দিনী এসে বলে, বৌদি তুমি আমার সাদা রঙের ড্রেসটা কেমন ভাবে ধুয়েছো? কত রং উঠেছে, লাল রঙের দাগ আমার সাদা জামায় লেগে গেছে।
আমি আমার সাদা ড্রেসটা এবার কিভাবে পরবো? আমি জানতাম তুমি কিছু না কিছু একটা গন্ডগোল তো করবেই। কিন্তু আমি তো তোমার সব জামাই ভালো করে ধুয়েছিলাম, তাহলে এই লাল রং তোমার সাদা জামাতে কিভাবে এলো? তুমি যেহেতু আমার সাদা ড্রেসে দাগ লাগিয়ে দিয়েছো, তাই তোমাকে তো শাস্তি দিতেই হবে। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে কালকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। কাল সকালের আগে তুমি বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। এই বলে নন্দিনী তার বৌদিকে হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করে দেয়। আর অঞ্জলি দেবী তার মেয়েকে বাধা দেওয়ার চেষ্টা করলেও নন্দিনী কোনো কথা শোনে না। এর ফলে সোনালী কাঁদতে কাঁদতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে নন্দিনী তার নিজের রুমে গিয়ে মনে মনে প্রচন্ড পরিমাণে হাসতে থাকে। এই লাল রংটা তো আমি নিজেই ঢেলেছি শুধুমাত্র তোমার উপর অত্যাচার করার জন্য বৌদি। আমি ভালো করে জানি তুমি কোনো ভুল কাজ করবে না, কিন্তু তোমার কাজগুলোকে ভুল করে দেওয়ার দায়িত্ব তো আমার। এই বলে নন্দিনী নিজের রুমে হাসাহাসি করতে থাকে। আর বাইরে থেকে তার মা সব কথাই শুনতে পায়, কিন্তু তখন অঞ্জলি দেবী তার মেয়েকে কোনো কথা বলে না। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে আসে। আর সকালবেলা সোনালী মাথা ঘুরে দরজার সামনে পড়ে থাকে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সঞ্জয় এসে হাজির হয়। এ কি সোনালি, সোনালি কি অবস্থা? তার মানে সোনালি কি ঠিকই বলেছিল, আমার বোন সোনালির উপর খুব অত্যাচার করে। না, আজ এই রহস্য আমাকে জানতেই হবে। এই বলে সঞ্জয় বাড়ির দরজা ঠোকাঠুকি করতে থাকে। তখন সঞ্জয়ের মা এবং বোন দুজনে দরজা খোলে। আর সঞ্জয় তার বোনের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নন্দিনী, তোর বৌদির এরকম অবস্থা কি করে হলো? কি হয়েছে তোর বৌদির? সঞ্জয়ের এই কথা শুনে নন্দিনী ভয় পেয়ে যায়। আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সঞ্জয় তখন সোনালীর জ্ঞান ফেরানোর জন্য তার চোখে মুখে জলের ছিটা দিতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সোনালী চোখ খোলে। তখন সঞ্জয়ের আর কিছু বুঝতে বাকি থাকে না। সে তার বোনের আসল চেহারা সম্পর্কে অবগত হয়ে যায়। দাদা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। আমি আর বৌদির উপর কখনো অত্যাচার করব না। সব দোষ আমার। আমি প্রত্যেকদিন বৌদির উপর অত্যাচার করেছি। বৌদি, তুমি দাদাকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। নন্দিনী বারবার ক্ষমা চাওয়ার ফলে তার বৌদি এবং দাদা দুজনেই তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে নন্দিনী পুরোপুরিভাবে পাল্টে যায়। সে তার বৌদির সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এবং সকলের সঙ্গে মিলেমিশে জীবন কাটাতে থাকে।